রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী অবলম্বনে আজকের নিবেদন দান প্রতিদান। গল্পের সূত্রধর দেবাশিস নন্দী, রাসমণি অস্মিতা মুখার্জি, ব্রজসুন্দরী অরুণিমা চক্রবর্তী, রাধা মুকুন্দ ভবানী প্রসাদ, শশীভূষণ তরুণকান্তি দাস এবং বৈদ্য উজ্জ্বল আইচ। নাট্যরূপ, নির্দেশনা, সম্পাদনা, শব্দগ্রহণ ও পোস্টার নির্মাণ অনির্বাণ কল্যাণী। শুরু হচ্ছে গল্প দান প্রতিদান। রান্নাঘরের কাছে দাঁড়িয়ে ব্রজসুন্দরী তীক্ষ্ণ স্বরে রাসমণিকে বললেন, ছোট বউ, এই হাঁড়িটা কি তুমি ঠিক মতো ধুয়েছো, না আবার সেদিনের মতো অযত্নে ফেলে রেখেছো? রাসমণি হাতে একটা থালা নিয়ে থমকে দাঁড়ালো। তার মুখ লাল হয়ে উঠল, কিন্তু গলা চড়িয়ে বলল, বউটা করুন, মুখ সামলে কথা বলুন। আমি কি দাসী যে সব কিছুতে আপনাকে খুব ধরতেই হবে? হাঁড়ি ধোয়া আছে, চোখ থাকলে দেখুন। ব্রজসুন্দরী ভুরু কুঁচকে তাকালেন। বটে, মুখ তো কম নয় তোমার। যার অন্যে পালিত হও তার সাথে এমন করে কথা বলা শিখেছো? আমার ঘরে থেকে এত বড় সাহস! রাসমণি চোখের জল চেপে বলল, আপনার ঘর? এ ঘরে আমার স্বামীরও তো অংশ আছে বউঠা করুন। আমি কারোর দয়া ভিক্ষে নিই না, কারণ না। ব্রজসুন্দরী ঠাট্টা সুরে বললেন, তাই নাকি? এত বড় কথা! তোমার স্বামী তো দাদার ছায়ায় চলেন, তা জানো না? নিজের মুখে যত বড়াই করো, সবাই জানে কার দৌলাতে তোমার গয়না কাপড়। রাসমণি আর কিছু না বলে মুখ ফিরিয়ে চলে গেল। বড়গিন্নি ব্রজসুন্দরীর কথাগুলো যেন ধারালো ছুরির মতো, যেমন তীক্ষ্ণ তেমনই বিষাক্ত। যার উপর এই কথাগুলো প্রয়োগ করা হলো, সেই রাসমণির মন একেবারে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। রুক্ষ স্বভাবের ব্রজসুন্দরীর ৪৫ বছর বয়স, গায়ের রং শ্যামলা, দোহারা গড়ন। ছোটগিন্নি রাসমণির ৩০-এর কাছাকাছি বয়স, গায়ের রং ফর্সা, রোগাটে গড়ন। সাধারণত নম্র, কিন্তু আজ তার মুখে অভিমান আর ক্রোধ। কথাগুলো বিশেষ করে বলা হয়েছিল তার স্বামী রাধা মুকুন্দকে লক্ষ্য করে। রাধা মুকুন্দ প্রায় ৪০ বছর বয়সী, শান্ত স্বভাবের, দোহারা গড়নের, গায়ের রং চাপা, মুখে সবসময় একটা গাম্ভীর্য লেগে থাকে। রাধা মুকুন্দ তখন রাতের খাওয়া শেষ করে কাছেই বসে তামাকের ধোঁয়ায় নিমগ্ন ছিলেন। কথাগুলো তার কানে গেলেও তার নেশার কোনো ব্যাঘাত ঘটল বলে মনে হল না। অটল গাম্ভীর্যের সাথে তামাক শেষ করে তিনি যথারীতি ঘুমোতে গেলেন। কিন্তু এমন অসাধারণ ধৈর্য সবার থাকে না। রাসমণি সেদিন শোবার ঘরে এসে স্বামীর সাথে এমন ব্যবহার করল যা আগে কখনো করার সাহস করেনি। অন্যদিন শান্তভাবে বিছানায় উঠে স্বামীর পদসেবায় নিযুক্ত হতো, কিন্তু আজ হঠাৎ কঙ্কনের ঝংকার তুলে স্বামীর দিকে পিঠ ফিরিয়ে বিছানার এক কোণে শুয়ে পড়ল এবং কাঁদতে কাঁদতে বিছানা কাঁপিয়ে তুলল। রাধা মুকুন্দ তাতে মন না দিয়ে একটা বড় বালিশ জড়িয়ে ঘুমের চেষ্টা করল, কিন্তু স্ত্রীর অধৈর্য ক্রমশ বাড়তে দেখে শেষে মৃদু গম্ভীর স্বরে বললেন, আমাকে ভোরে উঠতে হবে, এখন ঘুমানো দরকার। রাসমণির কান্না আর থামল না, বরং আরো উদ্দাম হল। রাধা মুকুন্দ জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? রাসমণি উত্তেজিত স্বরে বলল, শোনোনি কি বলল? রাধা মুকুন্দ শান্তভাবে বললেন,
কিন্তু বউ ঠাকুরন তো একটাও মিথ্যে বলেননি। আমি কি দাদার অন্নে পালিত নই? তোমার এই কাপড় গয়না এগুলো কি আমি আমার বাবার টাকায় এনেছি? যে খেতে পড়তে দেয় তার দুটো কথা শুনতেও হয়। রাসমণি বলল, এমন খাওয়ায় পড়ায় কি লাভ বলতে পারো? হ্যাঁ, এমন খাওয়া পড়ায় কি লাভ? রাধা মুকুন্দ উত্তর দিলেন। বাঁচতে তো হবে। রাসমণি কাঁদতে কাঁদতে বলল, মরে গেলেই ভালো হয়। আমি মরি না কেন? মরে গেলেই তো শান্তি। যতক্ষণ না মরছ ততক্ষণ একটু ঘুমোবার চেষ্টা করো, আরাম পাবে। বলে রাধা মুকুন্দ ঘুমের ভান করে চোখ বুজলেন। রাধা মুকুন্দ আর শশীভূষণ কোন নিকট সম্পর্কের ভাই নন, বরং গ্রাম সম্পর্ক বলা যায়। তবে তাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন অটুট। বড়গিন্নি ব্রজসুন্দরী এটা সহ্য করতে পারতেন না। শশীভূষণের 50-এর কাছাকাছি বয়স, লম্বা, গায়ের রং চাপা, মুখে সবসময় একটা হাসি লেগে থাকে। শক্তপোক্ত গড়ন, কিন্তু ইদানিং শরীর কিছুটা দুর্বল। শশীভূষণ উপহার দেবার ব্যাপারে নিজের স্ত্রীর প্রতি তেমন পক্ষপাত করতেন না, বরং অনেক ক্ষেত্রে গৃহিণীকে বঞ্চিত করে ছোট বউ রাসমণিকে বেশি প্রাধান্য দিতেন। এছাড়া তিনি রাধা মুকুন্দের পরামর্শের উপর বেশি ভরসা করতেন। শশীভূষণ ছিলেন ঢিলেঢালা স্বভাবের, তাই ঘরের কাজ থেকে বিষয়কর্মের ভার রাধা মুকুন্দের উপরই ছিল। ব্রজসুন্দরী সবসময় সন্দেহ করতেন যে রাধা মুকুন্দ তাদের ঠকাচ্ছে। যদিও তার কোনো প্রমাণ পাওয়া যেত না, এই সন্দেহ তাকে আরো ক্ষিপ্ত করে তুলত। পরদিন সকালে রাধা মুকুন্দ মনমরা হয়ে শশীভূষণের কাছে গেলেন। শশীভূষণ উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলেন, রাধে, তোমাকে এমন দেখাচ্ছে কেন? অসুখ করেনি তো? রাধা মুকুন্দ ধীরে ধীরে বললেন, দাদা, আমার বোধহয় আর এখানে থাকা হবে না। তারপর গত রাতের ব্রজসুন্দরীর আক্রমণের কথা সংক্ষেপে শান্তভাবে বললেন। শশীভূষণ হেসে বললেন, এই এ তো নতুন কিছু নয়, ও তো পরের ঘরের মেয়ে। সুযোগ পেলেই দুটো কথা বলবে, তাই বলে কি ঘরের লোককে ছেড়ে যেতে হয়? আমাকেও তো মাঝে মাঝে শুনতে হয়, তাই বলে কি সংসার ত্যাগ করি? রাধা মুকুন্দ বললেন, মেয়ে মানুষের কথা যদি সইতে না পারি, তবে আর পুরুষ হয়ে জন্মালাম কি করতে? শুধু ভয় হয় তোমার সংসারের কাছে অশান্তি ঘটে। শশীভূষণ বললেন, তুমি গেলে আমার কিসের শান্তি? এর বেশি কথা হল না। রাধা মুকুন্দ দীর্ঘ শ্বাস ফেলে চলে গেলেন। তার মনের ভার কমল না। ইতিমধ্যে ব্রজসুন্দরীর ক্রোধ আরো বাড়তে থাকল। তিনি রাসমণিকে সুযোগ পেলেই খোঁটা দিতেন। রাধা মুকুন্দ চুপচাপ তামাক টানতেন, আর স্ত্রীকে কাঁদতে দেখলে চোখ বুজে ঘুমের ভান করতেন। তবু মনে হচ্ছিল তারও এইবার সহ্যের সীমা ছুঁই ছুঁই। শশীভূষণ আর রাধা মুকুন্দের সম্পর্ক অনেক পুরনো। ছেলেবেলায় একসঙ্গে পান্তা ভাত খেয়ে পাঠশালায় যাওয়া, গুরুমশাইকে ফাঁকি দিয়ে পালিয়ে খেলাধুলো, একসঙ্গে মাসির কাছে গল্প শোনা, রাতে লুকিয়ে যাত্রা দেখতে যাওয়া, এসব দিনের স্মৃতি তাদের মনে আজও অমলিন। তখন ব্রজসুন্দরী বা রাসমণি কোথায় ছিল? কিন্তু এই বন্ধনকে স্বার্থপরতার ছদ্মবেশ বলে সন্দেহ করা রাধা মুকুন্দের কাছে বিষের মতো লাগত।
এমন সময় একটা গুরুতর ঘটনা ঘটল। সেই সময় নির্দিষ্ট দিনে সূর্যাস্তের মধ্যে গভর্নমেন্টের খাজনা শোধ করতে না পারলে জমিদারি সম্পত্তি নিলাম হয়ে যেত। শশীভূষণের একমাত্র জমিদারি এনাথশাহী পরগনা খাজনার দায়ে নিলাম হয়ে গেল। রাধা মুকুন্দ শান্তভাবে বললেন, আমারই দোষ। শশীভূষণ বললেন, তোমার কিসের দোষ? তুমি তো খাজনা পাঠিয়েছিলে। পথে ডাকাত পড়ে লুটে নিলে তুমি কি করবে? দোষারোপে এখন লাভ নেই, এখন সংসার চালাতে হবে। শশীভূষণ স্ত্রীর গয়না বন্ধক দিতে উদ্যত হলেন। রাধা মুকুন্দ এক থলে টাকা এনে তাকে বাধা দিলেন। তিনি আগেই নিজের স্ত্রীর গয়না বন্ধক রেখে টাকা জোগাড় করেছিলেন। এই বিপদের সময় ব্রজসুন্দরী বুঝলেন রাধা মুকুন্দই তাদের ভরসা। তিনি আগের বিদ্বেষ ভুলে গেলেন। রাধা মুকুন্দ শহরে মোক্তারি শুরু করলেন। তার তীক্ষ্ণ বুদ্ধি আর সাবধানী স্বভাবের জন্য দ্রুত পসার জমল। ক্রমে তিনি জেলার বড় বড় জমিদারদের কাজের ভার নিলেন। এখন রাসমণির অবস্থা উল্টে গেছে। এখন তার স্বামীর অন্নে শশীভূষণ আর ব্রজসুন্দরী চলছেন। একদিন রাসমণি হয়তো অভিমানে বা দেমাকে ব্রজসুন্দরীর ইচ্ছার বিরুদ্ধে কিছু করেছিল। সেদিন দুপুরে ব্রজসুন্দরী গৃহস্থলীর কাজের তদারকি করছিলেন। তিনি রাসমণিকে বললেন, ছোট বউ, আজকের রান্নায় মশলা একটু বেশি হয়ে গিয়েছে, পরের বার খেয়াল রেখো। রাসমণি ঘুরে দাঁড়ালো। তার মুখে তাচ্ছিল্যের হাসি। বউ ঠাকুরুন, আপনার কিন্তু এখনো খুদ ধরার অভ্যাসটা যায়নি, তাই না? এই ঘরে এখন কার টাকায় কি হচ্ছে সেটা কি ভুলে গেলেন? আমার স্বামীর কষ্টের করিতেই তো আপনারা খাচ্ছেন, পড়ছেন। সেটা ভুললে চলবে কি করে? ব্রজসুন্দরী কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, বেশ, মানলাম তোর স্বামীর টাকার জোর আছে, আর কিছু বলবি? রাসমণি আরো কিছু বলতে গিয়েও থেমে গেল। ব্রজসুন্দরীর চোখে জল চিকচিক করছিল। সে মুখ ফিরিয়ে চলে গেল। কিন্তু সেটা মাত্র একদিন। সেদিন রাতে রাধা মুকুন্দ শোবার ঘরে ফিরে এসে রাসমণির দিকে কঠোর দৃষ্টিতে তাকালেন। তিনি শান্ত কিন্তু গম্ভীর স্বরে বললেন, রাসমণি, তুমি আজ বউ ঠাকুরনকে কি বলেছ? আমার কানে এসেছে তুমি নাকি আমার টাকার দম্ভ দেখিয়ে তাকে অপমান করেছ। রাসমণি মাথা নিচু করে চুপ করে রইল, কিন্তু তার চোখে অভিমান ঝিলিক দিচ্ছিল। সে মৃদু স্বরে বলল, আমি তো মিথ্যে কিছু বলিনি। তুমি যে এই সংসার চালাচ্ছ সেটা কি সত্যি নয়? রাধা মুকুন্দ ভুরু কুঁচকে বললেন, সত্যি হলেও মুখের উপর বলার কি দরকার? বউ ঠাকুরন আমাদের বড়, তাকে সম্মান দেওয়া তোমার কর্তব্য। তুমি আমার নামে দম্ভ দেখাবে আর আমি চুপ করে থাকব? এমন করলে তোমাকে বাপের বাড়ি পাঠাতে হবে, মনে রেখো রাসমণি। রাসমণি কেঁদে ফেলল। তুমি তুমি আমাকে এত বড় কথা বললে, এত বড় কথা বললে তুমি আমায়। রাধা মুকুন্দ দৃঢ় স্বরে বললেন, এই সংসারে শান্তি চাই, অশান্তি নয়। তুমি আর এমন করলে আমার মুখ দেখতে পাবে না। পরদিন থেকে রাসমণি আগের চেয়েও নম্র হয়ে গেল। মাথা নিচু করে বলল, বউ ঠাকুরুন, আমি ভুল করে ফেলেছি। আমার মুখে ওসব কথা মানায় না।
আমাকে মাফ করুন। ব্রজসুন্দরী হেসে তার কাঁধে হাত রেখে বললেন, ছোট বউ, এত রাগ কেন? তুই তো আমাদের ঘরের মেয়ে। কালকে তোর সঙ্গে আমার একটু বেশি কথা হয়ে গেছে। তুই ছোট, আমি বড়, আমি তোকে মানিয়ে নেব। রাসমণি মুখ তুলে অল্প হাসল, কিন্তু তার চোখে লজ্জা আর অনুতাপ মিশেছিল। রাধামুকুন্দ 7 দিন রাসমণির মুখদর্শন না করার পর শেষে ব্রজসুন্দরীর মধ্যস্থতা করে দম্পতির মিল করিয়ে দিলেন। ব্রজসুন্দরী বললেন, ছোট বউ তো সবে এসেছে। আমি কতকাল ধরে তোমাদের বাড়িতে আছি ভাই। আমাদের সম্পর্কের মর্যাদা ও কি করে বুঝবে? ও তো ছেলে মানুষ, ওকে মাফ করো। রাধামুকুন্দ সংসারের খরচের টাকা ব্রজসুন্দরীর হাতে তুলে দিতেন। রাসমণি নিজের খরচের জন্য ব্রজসুন্দরীর কাছে টাকা চাইত। ব্রজসুন্দরীর অবস্থা আগের চেয়ে ভালোই ছিল। শশীভূষণের মুখে হাসি থাকলেও গোপন অসুখে তিনি ক্রমশ কৃশ হয়ে যাচ্ছিলেন। রাধামুকুন্দ তা লক্ষ্য করতেন। রাতে রাসমণি দেখত রাধামুকুন্দ দীর্ঘশ্বাস ফেলে অশান্তভাবে এপাশ ওপাশ করছে। রাধামুকুন্দ শশীভূষণকে বলতেন, দাদা, ভাবনা নেই, তোমার সম্পত্তি আমি ফিরিয়ে আনব, বেশি দেরি নেই। সত্যি বেশি দেরি হল না। যিনি সম্পত্তি নিলামে কিনেছিলেন তিনি ব্যবসায়ী ছিলেন, জমিদারির কাজে অভিজ্ঞ ছিলেন না। প্রজারা নতুন জমিদারকে ঘৃণা করত এবং রাধামুকুন্দের পরামর্শে তার বিরুদ্ধে যেত। শেষে সেই জমিদার হাল ছেড়ে দিলেন, আর রাধামুকুন্দ স্বল্প মূল্যে সম্পত্তি ফিরিয়ে নিলেন। 10 বছর কেটে গেল। শশীভূষণ যৌবন থেকে বার্ধক্যে পৌঁছে গেলেন। সম্পত্তি ফিরে পেয়েও তিনি আর আগের মতো প্রফুল্ল হতে পারলেন না। গ্রামের লোকেরা বিস্তর আনন্দ প্রকাশ করল। তারা একটা ভোজের জন্য শশীভূষণকে গিয়ে ধরল। শশীভূষণ রাধামুকুন্দকে জিজ্ঞেস করলেন, কি বলো ভাই? রাধামুকুন্দ বললেন, অবশ্যই, শুভ দিনে আনন্দ করতে হবে বই কি। শীতের শুরুতে গ্রামে তখন অসুখ ছড়াচ্ছিল। তার উপরে শশীভূষণ পরিবেশন ইত্যাদি নানান কাজে 3-4 দিন বিস্তর পরিশ্রম এবং অনিয়ম করেছিলেন। তার ভগ্ন শরীরে আর সইল না। তিনি একেবারে শয্যাশায়ী হয়ে পড়লেন। অন্যান্য দুরূহ উপসর্গের সঙ্গে কাঁপুনি দিয়ে জ্বর এলো। বৈদ্য মাথা নেড়ে বললেন, বড় শক্ত রোগ। রাত 3 প্রহরে রাধামুকুন্দ সবাইকে ঘর থেকে বের করে দিয়ে বললেন, দাদা, তুমি না থাকলে সম্পত্তি কাকে কিভাবে দেব বলে যাও। শশীভূষণ বললেন, ভাই, আমার কি আছে যে কাউকে দেব? রাধামুকুন্দ বললেন, সবই তো তোমার। শশীভূষণ উত্তর দিলেন, এককালে আমার ছিল, এখন নয়। রাধামুকুন্দ চুপ করে বসে চাদর সমান করতে লাগলেন। শশীভূষণের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। রাধামুকুন্দ শয্যার পাশে বসে তার পা ধরে বললেন, দাদা, আমি মহাপাতকের কাজ করেছি, আর বোধহয় সময় নেই। এখনই সব বলা দরকার। আমি তোমার সম্পত্তি নিলাম করিয়েছিলাম, খাজনা লুট করিয়েছিলাম। তুমি ধনী, আমি দরিদ্র, এই প্রভেদ ঘোচাতে চেয়েছিলাম। শশীভূষণ হেসে মৃদুস্বরে বললেন, ভাই, ভালোই করেছিলে, কিন্তু যে জন্য করলে তাকে পেলে, কাছে রাখতে পারলে? দয়াময় হরি,
দুই চোখ থেকে দুই ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। রাধামুকুন্দ তার পায়ে মাথা রেখে বললেন, দাদা, মাফ করলে তো? শশীভূষণ তাকে কাছে ডেকে হাত ধরে বললেন, ভাই, তবে শোনো, আমি প্রথম থেকে জানতাম তোমার ষড়যন্ত্রের সঙ্গীরা আমাকে বলেছিল। আমি তখন থেকে তোমাকে মাপ করেছি। রাধামুকুন্দ লজ্জায় মুখ লুকিয়ে কাঁদলেন। অনেকক্ষণ পর বললেন, দাদা, যদি মাফ করে থাকো তবে এই সম্পত্তি নাও, রাগ করে ফিরিয়ে দিও না। শশীভূষণ আর উত্তর দিতে পারলেন না। তার দৃষ্টি রাধা মুকুন্দের মুখে স্থির। একবার হাত তুললেন। বোধহয় রাধা মুকুন্দ বুঝলেন তার মানে। আমাদের উপস্থাপনাটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। নমস্কার।